বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের উপরে একটি নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল। এই প্রত্যাহারের ন্যূনতম কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন কিনা এবং তার কোনো ফলো আপ আছে কিনা, এটি একটা। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘের যে রিপোর্ট, তার পরিপ্রেক্ষিতে নতুন করে বাংলাদেশের শাসকদের কারো উপরে নিষেধাজ্ঞার আশঙ্কা করছেন কিনা? দ্বিতীয়টা দিয়ে শুরু করি। আসলে আমার তো মনে হয় না এই ধরনের কোনো সম্ভাবনা আছে, কারণ আমি দেখতে পাচ্ছি না কোনো অভিযোগ আসছে। কারণ র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। 15 বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লেন থাকতে পারে কিছু, কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একদিনে সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি। কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারো যেন মানবাধিকার এইভাবে লঙ্ঘিত না হয়, কেউ যেন গুম না হয়, কেউ যেন বিচার বহির্ভূতভাবে যেন হত্যা করা না হয়। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। 100% কমিটমেন্টের পরেও হয়তো 100% সবসময় ফলাফল পাওয়া যায় না, এটা হতে পারে। কিন্তু আপনারা বিরাট ইমপ্রুভমেন্ট সবাই লক্ষ্য করেছে, আমি শিওর যে আপনারাও লক্ষ্য করেছেন। আর ওইটা যেটা প্রথমে যেটা বলছিলেন, এটা একটু প্রসেসের ব্যাপার আছে। প্রসেসটা চলছে, দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি। স্যার, 29 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে গত 11 মাসে। আইন ও সালিশ কেন্দ্রের আজকের প্রতিবেদন, মানে আপনাদের এই গত 11 মাসের কথা বলছি। এর ভিতরে একদম আমাদের যে সম্মিলিত ফোর্স, জয়েন্ট ফোর্স, পুলিশ, কোস্টগার্ড সবার হাতে এই ঘটনা ঘটছে। ফলে এই মানবাধিকার পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন এবং এটা নিয়ে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা হিউম্যান রাইটস অর্গান যারা আছে তাদের কাছ থেকে কি ধরনের বার্তা পাচ্ছেন? এটা ডিটেলস আমি বলতে পারবো না, যেহেতু আমার কাছে তত ডিটেলস তথ্য নেই। হোম মিনিস্ট্রি হয়তো আরও ভালো বলতে পারবে। কোনো প্রতিষ্ঠান অন্তত আমার লেভেল পর্যন্ত কোনো ধরনের কমপ্লেইন এখন পর্যন্ত আমি পাইনি। মাননীয় উপদেষ্টা, আমার 3টা প্রশ্ন, আমি একটা একটা করে করি। তৃতীয়টা বলতে বলতে আমি তো প্রথমটা ভুলে যাবো। তাহলে তৃতীয়টাই আগে শুরু করি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আপনার পল কাপুর, তার আসার কি কোনো, আমরা এক ধরনের স্পেকুলেশন বিভিন্ন জায়গায় পাচ্ছিলাম, তিনি কি বাংলাদেশ সফরে আসছেন? দেখুন, একেবারে অফিসিয়াল লেভেলে একটা ছোটোখাটো সফর, এটা যখন হবে আপনাদেরকে জানানো হবে। এটা নিয়ে স্পেকুলেট করার কি দরকার? সেটা কি এই সপ্তাহেই? আমি অন্ততপক্ষে এই সপ্তাহে এরকম কোনো তথ্য আমার কাছে নেই। এই সপ্তাহ তো আজকে শেষ প্রায়, তারপরে আগামী সপ্তাহে। হ্যাঁ, নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মাননীয় উপদেষ্টা, আপনারা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে রোমানিয়ার ভিসা এখন থেকে আরও 3টা দেশ থেকে পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন একই থেকে যায়, সেই 3টা দেশেও ভিসা পাওয়া খুব সহজ এখন আর নাই আগের মতো। আর ইউকে 9টা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছাত্র নেওয়া স্থগিত বা কোথাও নিষেধাজ্ঞা এরকম দেওয়া হয়েছে। এটা আমাদের ইমেজের আসলে কতখানি ক্ষতি করছে এবং মন্ত্রণালয়ের আসলে এই বিষয়ে কি করার আছে? আমি এটা দিয়ে উল্টো দিক থেকে বলবো যে এই জিনিসটা আমাদের ইমেজের ক্ষতি করছে না। ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে। কেন ক্ষতি হয়েছে? কারণ আমি আপনাদেরকে আরও 2-4বার বলেছি যে পৃথিবীতে আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, এমনকি যেখানে সঠিক ডকুমেন্ট দেওয়া সম্ভব, সেখানেও দেখা যায় যে ফেক ডকুমেন্ট দিয়ে হাজির, কারণ কষ্ট করতে রাজি থাকে। একটা ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংকে গিয়ে নেবে, তার পরিবর্তে ওই এজেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, সেই একটা ফেক স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারপরে ভিসা নিয়ে সমস্যা হয়। আজকেও আমার একজনের সাথে কথা হয়েছে এবং একই কথা, একই বক্তব্য যে কী করবো বলো, তোমাদের এখানে এত ফেক ডকুমেন্টস। এই ব্রিটেনের ব্যাপারটাও তো আপনারা দেখেছেন যে বলা হচ্ছে যে এমনকি আইএলটিএসের রেজাল্ট পর্যন্ত ফেক সাবমিট করা হচ্ছে। কাজে এই ব্যাপারে আমি মনে করি না যে আমার মিনিস্ট্রির খুব বেশি কিছু করার আছে। কারণ আমরা যদি আমাদের এই ফেক ডকুমেন্টস তৈরি করার প্রসেসটাকে বন্ধ করতে না পারি, যেটা আমার এখতিয়ার বহির্ভূত, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা চলতেই থাকবে। সমস্যাটা এসে আমার ঘাড়ে যাবে প্রায়। কারণ জেনুইন যারা ভিসা পাওয়ার কথা তারাও সাফার করে, কারণ তাদেরও কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। আমি যেটা বলছিলাম রোমানিয়ার ভিসার বিষয়টা, যে রোমানিয়ার ভিসা পেতে আমার মনে হয় আমি যে উত্তর যেটা দিয়েছি, দ্যাট অ্যাপ্লাইজ টু দ্যাট অলসো। কারণ ওই দেশগুলির মধ্যে একটার সাথে আমার কথা হয়েছে, তারা একই কথা তুলেছে, তোমাদের এত ফেক ডকুমেন্টস। ভিয়েতনাম তো পুরো বন্ধ এখন, প্রায়। কেন বন্ধ? এইসব কারণেই বন্ধ। উপদেষ্টা, আপনার ভিসার জন্য আপনার নিউ দিল্লি থেকে কিছু অফিসিয়ালস এসেছে,
তারা বিএফএস এ কাজ করছে রিসেন্ট নিউ দিল্লি আমরা শুনুন, আমরা আসলে চেষ্টা করছি প্রত্যেকটা দেশের সাথে যাদের এখানে মিশন নেই অথবা দিল্লি থেকে বিশেষ করে যাদের কাজ করতে হয়, যেহেতু আমাদের ভারতে ভিসা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ওই যে 2 এন্ট্রি ভিসা লাগে। মাননীয় উপদেষ্টা স্যার আপনি আমরা চেষ্টা করছি যে প্রতিটি জায়গাতেই যদি তারা এখানে, আমি কাউকে কাউকে রিকোয়েস্ট করেছি যে তোমরা একজন অফিসার দিয়ে একটা জাস্ট কনসুলেট। দেখুন দেখুন ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। থ্যাংক ইউ। না র্যাব তাহলে থাকবে। না, র্যাবের তো কথাই কি, র্যাব আমি তো বললাম যে র্যাবের আপনি র্যাবের কার্যকলাপে বিপুল পরিবর্তন হয়েছে। র্যাবের তো প্রাথমিকভাবে অত্যন্ত ফলপ্রসূ একটি প্রতিষ্ঠান ছিল, সেটাকে অনেক প্রতিষ্ঠানের মতোই গত 15 বছর সেগুলোকে ধ্বংস করা হয়েছে। যে কাজগুলো র্যাবকে দিয়ে করানো হয়েছে এটা তো র্যাবের কাজ না, কিন্তু করানো হয়েছে। এখন আমরা চাই যে তারা তারা যদি সংশোধিত পর্যায়ে কাজ করতে থাকে যেটা দেশের স্বার্থে, তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার কোনো প্রয়োজন নেই।